আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মজিদ, প্রভাষক অর্থনীতি বিভাগ, পাঁচমুখী বেগম ডিগ্রি কলেজ। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব, যে টপিক সম্বন্ধে আমরা জানব, সেই বিষয়গুলো হচ্ছে আমরা গত ক্লাসে আমরা ইলাস্টিসিটি পড়িয়েছিলাম, ইলাস্টিসিটি সাধারণ সংজ্ঞাটা পড়েছিলাম। আজকে আমরা ওইখান থেকে শুরু করব। তো ইলাস্টিসিটি পূর্বে আমরা একটু বলে নেই ইলাস্টিসিটি কি, অর্থাৎ স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি, কাকে বলে, এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। তারপরে আজকে আমরা হয়তো এটা শুরু করতেছি এখান থেকে। তো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা হচ্ছে যে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, এই দুইয়ের অনুপাতকে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করি। আমরা এটা বোঝার জন্য কিন্তু আমরা আগেই বলেছিলাম যে স্বাধীন চলক এবং অধীন চলকের যে বিষয়গুলো, অর্থাৎ স্বাধীন চলক কি, অধীন চলক কি, আমরা চলক এবং ধ্রুবক, এগুলো সমস্ত যেই আমাদের প্রয়োজনীয় যেই উপাত্তগুলোর প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু আমরা আগেই যে সম্পর্কে আমরা জেনে নিয়েছি। তো যাই হোক, আমরা পড়তেছিলাম ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ফলে, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে স্বাধীন চলক যত পার্সেন্ট, মানে অর্থাৎ শতকরার যে পরিবর্তন ঘটে, অধীন চলকের তো অবশ্যই এটা পরিবর্তন ঘটবে। যেহেতু স্বাধীন চলকটা পরিবর্তন ঘটলেই অটোমেটিক অধীন চলকটা আমাদের এখানে পরিবর্তন হয়। তাই কীরকম পরিবর্তন? অর্থাৎ স্বাধীন চলক যেরকম শতকরা যতটুকু পরিবর্তন ঘটে, অধীন চলকটা যদি ওরকম পরিবর্তন তো অবশ্যই ঘটবে, যতটুকু পরিবর্তন ঘটবে। এর দুইয়ের অনুপাত, অর্থাৎ অনুপাতকে বলা হবে স্থিতিস্থাপকতা। যেমন আমরা একটা দ্রব্যর ক্ষেত্রে আমরা যদি ধরি যে একটা দ্রব্য তার যে চাহিদা তার দামের উপর নির্ভরশীল, অর্থাৎ একটি দ্রব্যের চাহিদা তার দামের উপর নির্ভরশীল হয়ে থাকে, প্রধানত দামের উপর নির্ভরশীল হয়ে থাকে। এখন যে এই যে দাম, এই দামটা যেহেতু দামটার উপরে চাহিদাটা নির্ভরশীল, অর্থাৎ দামটা হচ্ছে স্বাধীন চলক আর চাহিদাটা হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলকের বললাম কি, যে শতকরার পরিবর্তন, অর্থাৎ দাম তো কন্টিনিউয়াসলি পরিবর্তন হইতেই পারে, এটার পরিবর্তনটা, অর্থাৎ যেটার যদি শতকরা পরিবর্তন ঘটলে, যে কোনো একটা পার্সেন্টেজ, ধরো 10% পরিবর্তন ঘটলো, চাহিদারও দেখা গেছে এরকম 20% পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ 10% দাম 10% হ্রাসের ফলে চাহিদা 15% বৃদ্ধি পেল, অথবা 20% হ্রাসের ফলে ওটা 40% বৃদ্ধি পেল, অথবা দাম বৃদ্ধির ফলে, অর্থাৎ দাম 10% বৃদ্ধির ফলে চাহিদা 20% হ্রাস পেল। এই যে 10% বৃদ্ধি, 20% হ্রাস, অথবা 20% বৃদ্ধি, 10% হ্রাস, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে যখন আমরা আনুপাতিক হারে প্রকাশ করব, তখন তাকে বলা হবে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। যেমন আমরা সূত্রে দেখিয়েছিলাম, তাহলে ইলাস্টিসিটি, অর্থাৎ আমরা দেখিয়েছিলাম যে ইলাস্টিসিটি ই সমান, সূত্রে দেখিয়েছিলাম ডেল্টা কিউ। আমি আসলাম না যে আসলে কি বলে যে এই সূত্রটা আসলে কিভাবে আসছে, সেটা কিন্তু আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তো এই জন্য আর নতুন করে আর আমি ওইদিকে যাচ্ছি না। সরাসরি আমরা লিখলাম যে ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণন পি বাই কিউ। ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণন পি বাই কিউ। এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো ডেল্টা কিউ দ্বারা কি বোঝায়? ডেল্টা কিউ দ্বারা হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদার পরিবর্তনের পরিমাণ। ডেল্টা পি দ্বারা বোঝাচ্ছে হলো দ্রব্যর দামে পরিবর্তনের পরিমাণ। আর এখন পি দ্বারা বোঝাইল প্রাথমিক দাম, প্রাথমিক দাম, আর কিউ দ্বারা হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা, চাহিদা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সূত্র দ্বারাই আমরা সূত্র ব্যবহার করি আমরা যে কোনো একটি দ্রব্যের আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। এখন আসো, এটা যদি আমরা সিম্পলি একটা উদাহরণ আমরা হিসাবে আমরা ব্যবহার করি, একটা উদাহরণ যদি দেই, যেমন
একটি যেমন একটি দ্রব্যর দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক থেকে বেড়ে 24 একক হয় তাহলে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। সেক্ষেত্রে আমার কি করতে হবে? একক হয় তাহলে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জিনিস খেয়াল করি। এটা আমরা কি দেখলাম? অর্থাৎ একটা উদাহরণ যে আমরা দিলাম, আমাদের মূল সূত্রটা মনে আছে ইনশাল্লাহ, যে ইলাস্টিসিটি সমান কি? ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এই সূত্রের সাহায্যে আমরা কি করব? আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বের করব। এটার সাহায্যে আমরা সূত্রের সাহায্যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার মান আমরা বের করব। এখন আসে এক্সাম্পলটা কি ছিল? যে একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক থেকে বেড়ে 24 একক হয়, তাহলে স্থিতিস্থাপকতা নির্ণয় করে। এক্ষেত্রে আমরা আগেই বলছি যে এই ক্ষেত্রে দামটা হলো স্বাধীন চলক আর চাহিদার পরিমাণটা হচ্ছে অধীন চলক। একটা বিষয়টা হলো স্বাধীন চলক পরিবর্তন ঘটলেই কিন্তু অধীন চলক পরিবর্তন ঘটবে। হ্যাঁ, এটা রুলস অনুযায়ী অধীন চলক পরিবর্তন ঘটবে, ব্যতিক্রম ছাড়া, উইদাউট ব্যতিক্রম ছাড়া, এক্সেপশনাল ছাড়া বাকিটা অবশ্যই পরিবর্তন করবে। এখন এই যে দামের পরিবর্তন করছে, আমরা একটু খেয়াল করি। এখানে 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, এখানে পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে। অর্থাৎ 10 টাকা থেকে কমে কি হয়েছে? 8 টাকা হয়েছে। চাহিদার পরিবর্তন করছে, দামের পরিবর্তন করছে। দামটা হচ্ছে স্বাধীন চলক, এই দামের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, দাম পরিবর্তনের ফলে কি হয়েছে? চাহিদাটাও পরিবর্তন হচ্ছে। দেখি শিক্ষার্থী বলে, চাহিদা হচ্ছে এখানে কত? অর্থাৎ আগে ছিল 20 একক, এখন ওটা হয়ে গেছে 24 একক। অর্থাৎ দাম কমার ফলে চাহিদা আমরা বাড়ে। এটা আমাদের ল অফ ডিমান্ডে যেটা আমরা জানি, যে সাধারণ অর্থে, সাধারণ ভাষায়, সাধারণভাবে আমরা জানি যে দাম যদি কমে তবে চাহিদা বাড়ে, আর দাম বাড়লে চাহিদা কমে। এটা হচ্ছে ল, অর্থাৎ এটা বিধি, চাহিদার যে বিধি, এই বিধি অনুসরণে আমরা দেখতে পাই যে দাম কমছে, এখানে কমলে কি হয়েছে? চাহিদা আগের তুলনায় বাড়ছে। এখন যদি আমরা আসি স্থিতিস্থাপকতা যদি আমরা নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম ইলাস্টিসিটি। এখানে আমাদের স্থিতিস্থাপকতা হলো দাম স্থিতিস্থাপকতা আসলে মূলত বোঝায়, এই কারণে আমরা লিখলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ ইডি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখন ডেল্টা পি মানে কত? এখন দেখো, আমাদের এখানে যদি আমরা একটা ছোট্ট করে একটা বক্স বা একটা একটা সূচি যদি বানাই নিই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো কি? পি কিউ। পি দ্বারা বোঝা হচ্ছে দাম, আর কিউ দ্বারা বোঝা হচ্ছে পরিমাণ, অর্থাৎ কিউডি আমরা দিলাম। এখন দেখি আমাদের দাম প্রথম ছিল কত টাকা? 10 টাকা। চাহিদার পরিমাণ ছিল কত? 20 একক। 20। দাম এখন কমে কত হলো? 8 দিলাম আমরা 8। চাহিদার পরিমাণ বেড়ে কত হলো? 24। এখন আমরা দেখি এই ডেল্টা কিউ মানে কি? আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম ডেল্টা কিউ মানে হচ্ছে, অর্থাৎ কিউ দ্বারা বোঝাচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ। পরিমাণ কিসের পরিমাণ? চাহিদার পরিমাণ। এই ডেল্টা দ্বারা বোঝা হচ্ছে পরিবর্তন। কি বোঝায়? পরিবর্তন বোঝায়। তাহলে চাহিদার পরিবর্তনের যে পরিমাণ, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখি আমরা ডেল্টা কিউর মানটা কত হবে? পরিবর্তনের পরিমাণ। যদি আমরা এই পাশ থেকে যদি আমরা এই পাশে যাই, তাহলে সেই ক্ষেত্রে কত হয়? এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা মাইনাসটাকে ইগনোর করার জন্য পূর্বেই কিন্তু আমরা এখানে একটা মাইনাস ব্যবহার করতে পারি, অথবা রেজাল্ট আসার পরে আমরা মাইনাসটাকে আমরা ইগনোর করে ফেলতে পারি। দুইভাবেই আমরা করতে পারি। তাহলে সরাসরি আমরা মাইনাস দিয়ে করলাম। এখন আসি আমরা এই সিস্টেমে করলাম। আমরা এই 20 থেকে বাদ দিব কত? আমরা 20 থেকে বাদ দিলাম আমরা 24। অর্থাৎ আর দামের ক্ষেত্রেও আমরা ঠিক
ডেল্টা পি এটা বের করবো, এইখান থেকে আমরা এখানে বাদ দিয়ে দিই, তাহলে 10 থেকে কত হবে 8 ইন্টু প্রাথমিক দাম কত 10, আমরা বসালাম 10, প্রাথমিক পরিমাণ হচ্ছে আমাদের 20, বসালাম আমরা 20। সেই ক্ষেত্রে এখন কি আসে, সেই ক্ষেত্রে দেখি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা দেই, এই অংশটাকে যদি আমরা এখানে লিখি, তাহলে হচ্ছে কি দেখো -24 থেকে 20 গেলে থাকে -4, আর এখান থেকে 10 থেকে 8 গেলে থাকে 2 ইন্টু 10/20। এখন এই মাইনাস কাটলাম, কত হয় 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 10 আর 10 কেটে ফেললাম 1, তাহলে এই মাইনাস আর মাইনাস হয়ে গেল +1, অর্থাৎ এটা কিন্তু আগেই আমরা ইগনোর করে ফেলতে পারলাম, সেক্ষেত্রে আমাদের হলো 1, অর্থাৎ এখানে স্থিতিস্থাপকতার মানটা হচ্ছে 1। এই 1 এটা আসলে 1-এর সমান স্থিতিস্থাপকতা, এটার যদি একটা ব্যাখ্যা আছে, আমরা যখন ক্লাসিফিকেশনগুলো শিখবো অর্থাৎ প্রকারভেদগুলো শিখবো, তখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে আমরা কি শিখলাম, আমরা সূত্রের সাহায্যে স্থিতিস্থাপকতার মান বের করা শিখলাম, মান নির্ণয় করা শিখলাম। এখন আসি আমরা এই স্থিতিস্থাপকতার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে একটা সমীকরণ দেওয়া থাকলো, এই সমীকরণ হতে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে একটা অপেক্ষক দেওয়া আছে, এই অপেক্ষক থেকে আমাদের একটা চাহিদা রেখা অঙ্কন করি, অথবা একটা সূচি অঙ্কন করি, অথবা চাহিদা কাকে বলে এরকম দিয়ে তারপর আমরা বের করি কি এটা আসলে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা। স্থিতিস্থাপকতার সূত্রের সাহায্যে আমরা দ্রব্যের যে প্রকৃতি, এই প্রকৃতি নির্ণয় করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে স্থিতিস্থাপকতার মান আমরা 1 বের করেছি, আসলে বিষয়টা হলো স্থিতিস্থাপকতার মান যদি 1-এর অধিক হয় তাহলে সেটা হলো স্থিতিস্থাপক দ্রব্য, আর যদি 1-এর কম হয় সেটা হলো অস্থিতিস্থাপক দ্রব্য। এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় হলো যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা, অর্থাৎ 1-এর কম যদি হয় তাহলে সেটা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর যদি 1-এর বেশি হয় সেটা হলো আমাদের বিলাসজাত দ্রব্য, আর 1-এর সমান হলেও এটা সাধারণ কিছু দ্রব্য, সাধারণ দ্রব্য, অর্থাৎ যেটা কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, যাই হোক, আমরা ফর এক্সাম্পল হিসাবে একটা অপেক্ষক থেকে যদি আমরা একটা সূত্র আমরা দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এরকম QD সমান 40 - 2P, QD সমান 40 - 4P দিলাম আমরা, 40 - 4P বা 5P দিলাম, 5P। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করি, এই যে আমাদের একটা অপেক্ষক দেওয়া আছে, এই অপেক্ষক থেকে আমাদের অনেকগুলো সূত্র বের করতে বলা হতে পারে। যেমন এখান থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি, এখান থেকে আমরা চাহিদা একটা সূচি বের করতে পারি, তারপরে এখান থেকে আমরা স্থিতিস্থাপকতার মানও আমরা বের করতে পারি। আমাদের অনেক সময় প্রশ্ন যদি আসে, হ্যাঁ, প্রথম তো এখান থেকে উদ্দীপক অনুসারে আমাদের অনেক কিছু বলতে পারে, যেমন ক নাম্বার বলতে পারে যে উদ্দীপকের অপেক্ষকটি কি ধরনের অপেক্ষক বা কি অপেক্ষক। আচ্ছা, তারপরে লিখতে পারে এরকম যে লিখতে পারে অপেক্ষক ও সূচির মধ্যে দুটি পার্থক্য লিখো, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এটা গেল ক আর ক, সিম্পল প্রশ্ন এগুলো। গ নম্বরে আসে উদ্দীপকের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন করো, এই একটা প্রশ্ন। এই যে যেটা আমরা এখন যেটা
একটু আগে আমরা যে পড়লাম যে অর্থাৎ স্থিতিস্থাপকতার নির্ণয় সূত্রের সাহায্যে যে স্থিতিস্থাপকতার মান বের করে তার সাহায্যে আমরা কী করি দ্রব্যের প্রকৃতি নির্ণয় করি। অর্থাৎ এখানে উদ্দীপক হতে স্থিতিস্থাপকতা মান বের করে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো, বা দ্রব্যটি কী ধরনের বা প্রকৃতি নির্ণয় করো বা মন্তব্য করো, নির্ণয় করো। এই ধরনের আমাদের কিছু প্রশ্ন আসতে পারে। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা উদ্দীপকের মতো অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের মতো আমরা তৈরি করে ফেললাম। আসলে এটা একটা মডেল প্রশ্ন, এটা এরকমই আসবে যে এমন না, মানে বিষয়টা তোমাদের বুঝালাম। যেমন এখানে আমি একটা কি বলে একটা অপেক্ষক লিখলাম, ওই অপেক্ষকের অনুযায়ী কী ধরনের প্রশ্ন হতে পারে, এরকম অজস্র হাজার হাজার প্রশ্ন হতে পারে। তো আমি একটা মডেল প্রশ্ন আমি নিজে থেকেই আমি নিলাম। এখন আসি আমাদের ছোট এই প্রশ্নটা যদি আমরা আসি যে এটা আসলে কী ধরনের প্রশ্ন, অর্থাৎ উদ্দীপকের অপেক্ষকটি আসলে কি অপেক্ষক, উদ্দীপকের অপেক্ষকটি আসলে এটা কি ধরনের অপেক্ষক, আসলে এটা কি চাহিদা অপেক্ষক না যোগান অপেক্ষক না উৎপাদন অপেক্ষক বা কি বলে যে এটা অন্য কোনো যে অপেক্ষক কিনা সেটা আমরা দেখব। এখন একটু খেয়াল করি যে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কিউডি, কিউ দ্বারা কি বোঝায় কোয়ান্টিটি, আর ডি দ্বারা বোঝায় ডিমান্ড। আমাদের যে অর্থনৈতিক যে চলকগুলো আছে এই চলকগুলোতে আমরা কিন্তু এক একটা অক্ষর দ্বারা আসলে এক এক ধরনের আমরা চলক বুঝে থাকি, অর্থাৎ তার মানটা বুঝে থাকি। যেমন আমরা পি দ্বারা বুঝি কি প্রাইস, পি দ্বারা বুঝি হলো প্রাইস বা দাম, কিউ দ্বারা বুঝি কি কোয়ান্টিটি পরিমাণ, এস দ্বারা বুঝি কি সাপ্লাই, তাই না? আবার এস দ্বারা কিন্তু আমরা সেভিংসও বুঝি, তখন সেটা অর্থাৎ চাপটার অনুযায়ী প্রশ্নের অনুসারে আমরা এটা পরিবর্তনটা নিয়ে থাকি। হ্যাঁ, তাই এই ধরনের আরও অনেকগুলা আমাদের চলক আছে, অর্থনৈতিক চলক। আমি একটা ক্লাস নিয়েছিলাম, আমার মনে আছে, সেই ক্লাসে আমরা বুঝিয়েছিলাম আসলে অর্থনৈতিক চলকগুলা কী কী, এই চলকগুলা মানে যে এবিসিডি অক্ষর দ্বারা কেন লেখা হয়, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো। তো এখন আমরা এইখানে যে দেখতে পেলাম যে এটা হচ্ছে কিউডি, কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে হলো চাহিদার পরিমাণ। আর এইখানে এটা হচ্ছে 40, 40টা কি আসলে 40, 40টা হচ্ছে এটা একটা ধ্রুবক, অর্থাৎ এটার মানটা কি পরিবর্তনশীল নয়, অলওয়েজ এটা স্থির মান। আচ্ছা, আমরা পড়েছিলাম যে কি যে চলক এবং ধ্রুবক কি কাকে বলে, আমরা যে সকল রাশিমান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক, আর যে সকল রাশিমান পরিবর্তনশীল নয় স্থির সর্বদাই কি স্থির সেই চলকগুলোকে বলা হয় কি বলা হয়, যে সেগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। তারপরে হচ্ছে এটার মান যেহেতু পরিবর্তনশীল এটা হলো আমাদের চলক, অর্থাৎ এখানে হলো পি, পিটা বোঝা হচ্ছে প্রাইস অর্থাৎ দাম। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে দামটা হলো স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক, অর্থাৎ এখানে যে স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক। অর্থাৎ স্বাধীন চলকের এই যে আমাদের বললাম দুই বা ততোধিক চলক যখন একটি কি হয় একটা গাণিতিক আকার প্রকাশ হয় তাকে বলা হয় অপেক্ষক। এই অপেক্ষকটা একটা হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ সমান দাম, অর্থাৎ এটা বোঝাইতেছে দ্য ফাংশন অফ, অর্থাৎ কিউডি সমান ফাংশন অফ পি, অর্থাৎ এই পি এর উপরে কিউডিটা নির্ভরশীল, এটা তাই বলা হয়েছে। আর আমরা জানি যে ডিমান্ড অফ ল যেটাকে বলা হয়, অর্থাৎ চাহিদা বিধি অনুসরণ করলে আমরা কি দেখতে পাই, দামের সাথে চাহিদার যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক সম্পর্ক। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখি আমরা এই যে মাঝখানে একটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ ঋণাত্মক সম্পর্কগুলো কি হয় আমাদের চলকের পূর্বে সবসময় কি থাকে মাইনাস থাকে, অর্থাৎ পি এর আগে কি আছে আমাদের এই চলকের পূর্বে কি আছে আমাদের মাইনাস আছে, অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যে এটা একটা মাইনাস সম্পর্কিত একটা অপেক্ষক। এরপরে আছে আমরা একটা ব্যাখ্যা দিই, আমরা যেহেতু এখানে দাম এবং চাহিদার পরিমাণ নির্ণয় করা আছে, অর্থাৎ দামের সাথে চাহিদার যে সম্পর্ক এটা আসলে চাহিদাই অপেক্ষক, অর্থাৎ চাহিদা বিধির যে ল এই ল অনুসরণ করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই উদ্দীপকের যে অপেক্ষকটি আছে এই অপেক্ষকটা হচ্ছে মূলত চাহিদা অপেক্ষক। একটা আমার প্রশ্ন আমাদের হয়ে গেল। এরপরে আসে যে আমাদের একটা বা দুইটা অপেক্ষক আমাদের ব্যাখ্যা, অর্থাৎ চাহিদা অপেক্ষক অপেক্ষক এবং সূচি, এর ভিতরে আমাদের কি ব্যাখ্যা করতে বলছে, পার্থক্য নির্ণয় করতে বলছে, দুটো পার্থক্য লিখতে বলছে। আসলে চাহিদা অপেক্ষকটা কি আর যোগান অপেক্ষকটা, চাহিদার সাথে আসলে কি বলছে এখানে যে অপেক্ষক এবং সূচির মাধ্যমে সূচির মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করা। আসলে যে কোনো অপেক্ষকের যে জ্যামিতিক যে বহিঃপ্রকাশ সেটা হচ্ছে আমাদের এটা অপেক্ষক নয়, এটা সূচি এবং রেখা, রেখা এবং সূচি, রেখা এবং সূচির মাধ্যমে যেটা বলা হয় আর কি
অর্থাৎ রেখাটা হচ্ছে একটা জ্যামিতিক ব্যাখ্যা, যে কোনো অপেক্ষকের একটা জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে রেখা, আর গাণিতিক যে ব্যাখ্যা হচ্ছে আমাদের সূচি। তারপরে আমরা এখানে একটা ধারা আমরা নির্ণয় করতে, রেখা দ্বারা প্রতিটি বিন্দুতে আমরা চাহিদার রেখা যদি হয়ে থাকে তাহলে চাহিদার প্রতিটি বিন্দুতে দামের প্রেক্ষিতে আমরা কি পাই, আমরা চাহিদার পরিমাণ পেতে পারি। ঠিক এরকম প্রত্যেকটি রোতে অর্থাৎ সূচিতে আমরা প্রতিটা রোতে দেখতে পাই যে দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার যে পরিবর্তন ঘটে এটা আমরা চাহিদা সূচিতে আমরা দেখতে পাই। তাহলে গেল আমাদের এটা 2 নাম্বার। এখন আসে 3 নাম্বার। একটি কি বলছে, উদ্দীপকের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। আসলে এটা রেখা অঙ্কন করতে গেলে আমাদের একটা সূচি তৈরি করতে হবে। প্রথমে আমি এটা ছিল কি আমাদের এটা ছিল কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান 40 মাইনাস 5p। এটাকে যদি আমি একটা সূচি তৈরি করি, সূচি তৈরি করলে কি দাঁড়াবে, p আর এটা হচ্ছে q, কমপক্ষে 3টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমপক্ষে 3টা। এখানে যদি আমি p এর মান, অর্থাৎ এখানে স্বাধীন চলক হচ্ছে p মানে প্রাইস। এই প্রাইসটা যদি আমি 1 ধরি, 1 ধরলে কত হয়, 5 × 5 45 থেকে 5 গেলে থাকে 35। আচ্ছা 2 ধরলে কত হয়, 5 × 10 হয়তো 30। 3 ধরলে কত, 3 × 5 = 15, 15 হইলে কত হয় 25। আমরা একটা সূচি তৈরি করলাম। আমরা কি করলাম, আমরা একটা সূচি তৈরি করে ফেললাম। এখন এই সূচির ভিত্তিতে আমরা একটা রেখা অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রেখা, এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ ও XY। আমরা এই XY অর্থাৎ এখানে যেহেতু আমাদের এখানে চলক হিসেবে আমাদের কি আছে, কিউডি অর্থাৎ চাহিদার পরিমাণ, আর চলক হিসেবে আছে আমার পি। সবসময় আমরা সর্বদা এই ওয়াই অক্ষটাকে আমরা কি ধরবো, পি ধরবো, অর্থাৎ দাম। আর আরেকটা আমাদের আছে, আমাদের চলক আছে, অর্থাৎ এই চলক কি আছে, কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। আমরা ধরলাম চাহিদার পরিমাণ। এখন আসি আমরা এই ক্ষেত্রে দাম কত ছিল, লম্বকে আমরা দাম ধরছি 1 2 3। আমরা ধরে নিলাম 1 2 3। এটা রেখার সুবিধার্থে যেটা আমি বোর্ডে অঙ্কন করে দিতেছি, যদি আমি গ্রাফে অঙ্কন করাতাম তাহলে আমাদের নির্দিষ্ট মাপ নিয়ে তারপর আমরা 25 30 35 এগুলো সব আমরা বসাইতে পারতাম। যেহেতু এখানে আমি বোর্ডে অঙ্কন করতেছি, তোমরা এইভাবে আর্ট করলে সহজে এটা অঙ্কন করতে পারবা। আর রেখাচিত্রের গ্রাফ পেপারে যদি আর্ট করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ঘরগুলোকে মেপে অর্থাৎ গনে 35 ঘরের জায়গায় আমরা 35-এ যেতাম, 30-এর ঘর। এখন আমি আনুমানিক একটা মাপ নিয়ে নিলাম। আমি এটা হলো 1 টাকা, এটা হলো 2 টাকা, এটা হলো 3 টাকা, একটা চাহিদা রেখা আমরা অঙ্কন করে ফেললাম। এইভাবে অঙ্কন করলে তোমার সবচেয়ে সুবিধা হবে আর কি, আর আঁকার জন্য খাতার মধ্যে যদি আঁকো আর কি। এই যে আমরা নিলাম, এটা হলো দেখো, এখন এই 1-এর সাথে কত জানি ছিল আমাদের, 1-এর সাথে ছিল আমাদের 35, এই লিখলাম আমি 35। 2-এর সাথে কত ছিল 30, লিখলাম আমি 30। 3-এর সাথে কত ছিল 25, লিখলাম আমি 25। এটাকে দিলাম আমি এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এটাকে যখন আমি যোগ করবো তাহলে D1 রেখা আমরা পেলাম। এই রেখাটাই হচ্ছে এই অপেক্ষকের একটি চাহিদা রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই চাহিদা রেখার যে অঙ্কন পদ্ধতি বা অঙ্কন করা যায় কিভাবে সেটা বুঝে গেছো। এখন যে বিষয়টা আসতেছে, এই চাহিদা রেখাটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। এখন আসি আমরা, তাহলে এটা যদি আমরা একটা ব্যাখ্যা দিতে চাই, আসলে এটা যদি আমরা একটা ব্যাখ্যা দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ব্যাখ্যাটা দিতে পারি। আসলে ব্যাখ্যা দিতে গেলে আমরা আবার এখানে আমরা দিতে পারি, এটা যদি একটা ব্যাখ্যা আসে, ব্যাখ্যাটা আসলে আমরা কীভাবে দিতে পারি, আমরা ব্যাখ্যাটা দিতে পারি এভাবে যে চিত্রে ভূমি ও কিউডি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব ও পি অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। প্রাথমিক অবস্থায় দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন এই বিন্দুতে চাহিদার পরিমাণ হচ্ছে 35 একক। প্রাথমিক অবস্থায় দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন এই বিন্দুতে চাহিদার পরিমাণ হচ্ছে 35 একক। এখন দাম বৃদ্ধি পেয়ে 1 টাকা থেকে 2 টাকা হলে, দাম বৃদ্ধি পেয়ে 1 টাকা থেকে 2 টাকা হলে বি বিন্দুতে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 35 একক থেকে 30 একক হয়। অনুরূপভাবে দাম আরও বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে 3 টাকা হলে সি বিন্দুতে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 30 একক থেকে 25 একক হয়। এখন
এ বি সি বিন্দুগুলো যোগ করে D1 চাহিদার একটা পাওয়া যায়, যা ডান দিকে নিম্নগামী। এর অর্থ হচ্ছে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নম্বরের প্রশ্নটা আমরা এখন দেখে ফেললাম। এরপরে আসি, এই যে এসি যেটা আমরা পড়িয়েছিলাম, আমরা পড়ছিলাম অর্থাৎ স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা আমরা বললাম কি, যে একটা সূত্রের সাহায্যে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করি এবং নির্ণয় করার পরে যদি বলে এটা দ্রব্যের প্রকৃতি, অর্থাৎ দ্রব্যটা আসলে কী ধরনের দ্রব্য সেই প্রকৃতি যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা মানটা কীরকম হবে, অর্থাৎ এটা কী ধরনের দ্রব্য হবে সেটা আমাদের নির্ণয় করতে বলে। তখন আমাদের যে এই একটা সূত্র ছিল, বললাম কিউডি সমান কি ছিল আমাদের 40 - 5p। আমরা এখান থেকে কি করব, একটা সূচি তৈরি করব। সূচি কমপক্ষে দুইটা লাগবে, এটা আমাদের, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউডি। আচ্ছা, পি এর মান যখন ছিল, ধরে নিই আমরা অন্য কিছু ধরে নিতে পারি, আমরা 2 থেকেও শুরু করতে পারি। 2, তখন এটা ছিল কত, 30। যখন ছিল 3, তখন এটা হচ্ছে কত, 3 × 5 = 15, 25। এই ধরনের যদি হয়, অর্থাৎ পি এর মান যদি 2 টাকা হয়, তাহলে 2 × 5 = 10, 40 থেকে 10 চলে গেল, থাকে কত, 30। আবার পি এর মানটা যদি 3 হয়, 3 × 5 = 15, 40 থেকে যদি 15 চলে যায়, থাকে হলো 25। এটা আমরা সূচি থেকে দেখলাম। এখন আসি আমি ইলাস্টিসিটি, অর্থাৎ ইলাস্টিসিটির মান বের করে আমরা এটা কী ধরনের দ্রব্য সেটা আমরা নির্ণয় করব। তাহলে সেই দিলাম আমি, এখান থেকে আমি এখন ইলাস্টিসিটি বের করি, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখন আসি ডেল্টা কিউ। প্রথমে আমরা বলি এখানে ওই যে মাইনাস ইগনোর করার জন্য আগে মাইনাস দিয়ে রাখা ভালো, অথবা শেষে যদি মাইনাস আছে সেই শেষের মাইনাসটাকেও আমরা ইগনোর করে দিব, তাও হয়ে যায়, কোনো সমস্যা নেই। মাইনাস দিলেও হবে, না দিলেও হবে। যদি মাইনাস আমরা না দিই, তখন এইখান থেকে বিয়োগ ফলটা যেটা আছে সেই ফলটা বসাইতে হবে, তখন কিন্তু মাইনাস সহ বসাতে হবে না, মাইনাস ছাড়া বসাতে হবে। যাই হোক, তো এখন চাহিদা পরিবর্তনের পরিমাণ, এখানে 30 থেকে 25 আসলে চাহিদা পরিবর্তনের পরিমাণ হয় কত, 30 থেকে 25, অর্থাৎ 30 - 25। আর এখান থেকে যদি আমরা দামের পরিবর্তন বের করি, দামের পরিবর্তন যদি বের করি, তাহলে কি হবে, দামের পরিবর্তন 2 থেকে 3 বার দিই আমরা, 2 থেকে 3 বার ইন্টু প্রাথমিক দাম। প্রাথমিক দাম কত ছিল আমাদের, 2, বসালাম আমি 2, প্রাথমিক পরিমাণ ছিল 30, বসালাম আমি 30। এখন আসি, এখানে নিচে 1 থাকে, একটা লেখা লাগে না, -1, আর এখানে থাকতেছে 30 থেকে বাদ গেলে থাকে কত, 5, আর এখানে থাকতেছে 2 × 30। এখন আসি আমি, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দিলে 5 × 6 = 30, 3 দিলে 3 × 6। এখন আসি আমরা, তাহলে কি দাঁড়ালো, মাইনাসে মাইনাসে প্লাস, আর লেখা লাগলো না, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত, 3, 1/3। এটাকে আমরা যদি এই বলি, তাহলে 0.3333 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই হয় বিষয়টা। তাহলে এটা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 1 এর চেয়ে কম, অর্থাৎ 0.0 থেকে 1 এর চেয়ে যদি কম হয়, তাহলে সেই দ্রব্যটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। অর্থাৎ স্থিতিস্থাপকতার মান যদি 1 এর কম হয়, স্থিতিস্থাপকতার মান যদি 1 এর কম হয়, তবে সেই দ্রব্যটি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর 1 এর চেয়ে যদি বেশি হয়, তবে সেই দ্রব্যটা হচ্ছে আমাদের বিলাসজাত দ্রব্য। এখন আসি আমি স্থিতিস্থাপকতার প্রকারভেদ। আচ্ছা, স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ, শিক্ষার্থীরা আমরা লিখে থাকি, স্থিতিস্থাপকতা হচ্ছে 3 প্রকার। স্থিতিস্থাপকতা 3 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা। 2 নম্বর হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা। 3 নম্বর হচ্ছে
দাম স্থিতিস্থাপকতা, আই স্থিতিস্থাপকতা, আর আরেকটা হচ্ছে আরআরই স্থিতিস্থাপকতা। আরআরই স্থিতিস্থাপকতা। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো দাম স্থিতিস্থাপকতা, এটি হলো আয় স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে চাহিদা দাম স্থিতিস্থাপকতা। এই তিন প্রকার স্থিতিস্থাপকতা হচ্ছে তিন প্রকার। এরপরে আবার আমরা জানি যে দাম স্থিতিস্থাপকতাও আবার 5 প্রকারের আছে, ওটা আমরা হয়তো বা আরেক ক্লাসে আমরা দেখব। এখন আসি আমরা দাম স্থিতিস্থাপকতা কি, দাম স্থিতিস্থাপকতা কাকে বলে। এটা যদি আমরা একটু আগে আমরা যে পড়লাম স্থিতিস্থাপকতা কাকে বলে, আসলে স্থিতিস্থাপকতা আর দাম স্থিতিস্থাপকতা একই। স্থিতিস্থাপকতা এবং দাম স্থিতিস্থাপকতা একই অর্থ প্রকাশ করে, একই অর্থাৎ স্থিতিস্থাপকতা বলতে দাম স্থিতিস্থাপকতা বোঝানো হয়। অর্থাৎ দামের যে পরিবর্তন, দামের যে শতকরা পরিবর্তন, পরিবর্তনের চাহিদার যে পরিবর্তন ঘটে, এই দুইয়ের অনুপাতকে, অর্থাৎ দামের যে শতকরা পরিবর্তন হলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে, এই দুইয়ের অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটা যদি আমরা সূত্র দেখতে চাই তাহলে হবে কি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণন পি বাই কিউ, যেটা একটু আগে আমরা শেষ করলাম 2 নাম্বার। এরপর হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। এখানে আমরা যে কি বলে যে চাহিদার যে নির্ধারণের যে বিষয়সমূহ, এই চাহিদা নির্ধারণের বিষয়সমূহ যে আমাদের প্রকারভেদ ছিল, চাহিদা নির্ধারণের বিষয়ের ভিতর প্রথমে ছিল দাম, দ্রব্যের যে দাম, তারপরে ছিল ভোক্তার আয়। এই যে আয়, এই আয়ের পরিবর্তনের ফলেও কিন্তু আমাদের চাহিদার যে পরিবর্তন ঘটে, এটা কিন্তু অবশ্যই ঘটে, তাই না? তাহলে এই ক্ষেত্রে হলো আয় হচ্ছে স্বাধীন চলক আর চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক। তাহলে আয়ের পরিবর্তনের ফলে, অর্থাৎ দ্রব্যের দাম স্থির থেকে যদি আয়ের পরিবর্তন ঘটে, অর্থাৎ আয়ের পরিবর্তন, আয়ের যে শতকরার পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, শতকরার যে পরিবর্তন, এই দুইয়ের অনুপাতকে বলা হবে আয় স্থিতিস্থাপকতা। এটা যদি আমরা সূত্রে দেখতে চাই, ইলাস্টিসিটি অফ ইনকাম বা ওয়াই, এটা দ্বারা আমরা সূচিত করবো। এখন এটা কিন্তু আমরা মাইনাস দিলেও হবে, না দিলেও হবে। যদি মাইনাস আমরা দেই এখানে, অর্থাৎ ইগনোর করার জন্য আগেই যদি আমরা একটা মাইনাস দিয়ে নিই, তাহলে এটার অ্যান্সারটা কিন্তু একটা মাইনাস আসবে। এইখানে আমরা ইকুয়েশন করার পরে কিন্তু একটা মাইনাস আসবে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। অথবা এই মাইনাসটা যদি আমি নাও দেই তাও কিন্তু আসবে, তখন এইখানে আমাদের যে পরিবর্তন, এই পরিবর্তনটা যে মাইনাস আসবে, মাইনাসটা ইগনোর করে তারপরে আমার মানটা বসাইতে হবে। অর্থাৎ বিয়োগ করার পরে যে মাইনাস বাদ দিয়া বাকি ওইভাবে লিখতে হবে। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে এটা কি হলো, এটা হবে আমাদের মাইনাস, আমি বাদে লিখলাম, তাহলে ডেল্টা কি, চাহিদার পরিমাণ ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এটা অর্থাৎ আয়ের যে পরিবর্তন, এই আয়ের পরিবর্তন, অর্থাৎ এটা দ্বারা বোঝা হচ্ছে চাহিদার পরিবর্তন, আর এটা হচ্ছে কি আয়ের পরিবর্তন। পূর্বে আয় কত ছিল, বর্তমান আয় কত হচ্ছে, যে কতটুকু পরিবর্তন হইলো, কত % পরিবর্তন হইলো সেটা। আর এটা হলো প্রাথমিক আয়, এটা হলো প্রাথমিক চাহিদার পরিমাণ। এরপরে সে ক্রস ইলাস্টিসিটি, অর্থাৎ এক্ষেত্রে হলো ইসি সমান হলো, এটা দুইটা বলে যে সম্পর্কিত দ্রব্য আমরা বিবেচনা করতে হবে। দুইটা সম্পর্কিত দ্রব্য, এটা পরিবর্তক হতে পারে বা পরিপূরক দ্রব্য হতে পারে। আমরা পরিবর্তক দ্রব্য যেমন চা এবং কফির কথা বিবেচনা করি, অর্থাৎ চা এবং কফি এই দুটো কিন্তু একটা আরেকটার বিকল্প হিসেবে আমরা ব্যবহার করে থাকি। অথবা ডাবের পানি, মিনারেল ওয়াটার, চিনি, গুড়, এই জাতীয় যে দ্রব্যগুলো আছে, একটার পরিবর্তনের ফলে আরেকটি যে পরিবর্তন ঘটে, একটার দামের পরিবর্তনের ফলে আরেকটা কিন্তু চাহিদা স্থির থেকেও এটা চাহিদার পরিবর্তন ঘটে যায়। এই যে একটার দামের পরিবর্তনের ফলে আরেকটার যে চাহিদার যে পরিবর্তন ঘটলো, অর্থাৎ ওইটার শতকরা কত পরিবর্তন ঘটলো, এটার শতকরা কত পরিবর্তন ঘটলো, দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটলো, এটা যখন আমরা অনুপাত করব তখন তাকে বলা হবে ক্রস ইলাস্টিসিটি। অর্থাৎ আমাদের কি বলবো, আমরা বলবো যে আরআরই স্থিতিস্থাপকতা। এটা যদি আমরা একটা সূত্রের সাহায্যে আমরা দেখাতে চাই, তাহলে আমরা দুটি দ্রব্য ধরলাম, বিবেচনা করলে এক্স এবং ওয়াই, এই দুটো বিবেচনা করলে আমরা কি লিখতে পাই, আমরা ডেল্টা কিউ এক্স দ্রব্য আমরা ধরে নিলাম, ডেল্টা পি ওয়াই, ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াই, এখানে হচ্ছে পি ওয়াই বাই হলো কিউ এক্স বাই কিউ এক্স। অর্থাৎ এখানে হচ্ছে এক্স যে ওয়াই এবং দুটা দ্রব্য, এই দুটা দ্রব্যের যে আমাদের ব্যাখ্যাটা, এটা হলো এক্স দ্রব্যের যে চাহিদার যে পরিমাণ তার পরিবর্তন, আর নিচে হচ্ছে ওয়াই, এই কী বলে যে ওয়াই দ্রব্যের যে দাম, যে দামের যে পরিবর্তন, এটা বোঝায়।
বাই হচ্ছে এটা হলো প্রাথমিক ওয়াই দ্রব্যের যে প্রাথমিক দাম, আর এটা হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক পরিমাণ। এটাকে যখন আমরা ইকুয়েশন করব, সলিউশন করব, তখন আমাদের এখানে ক্রস ইলাস্টিসিটি মান আমরা পেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আশা করি আমরা এখান থেকে আমাদের যে দাম স্থিতিস্থাপকতা যে 3 প্রকার, এই 3 প্রকার স্থিতিস্থাপকতা আমরা দেখলাম। এটা হলো দাম স্থিতিস্থাপকতা, 2 নম্বর হলো আয় স্থিতিস্থাপকতা, আর 3 নম্বর হলো আর স্থিতিস্থাপকতা। আমরা এই বিষয়গুলো এখন আমরা দেখলাম। এরপরে আসি আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য অনেক সময় প্রশ্নে আসে। আমাদের এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু জ্যামিতিকভাবে আমরা একটু ব্যাখ্যা দিই। আমি দুইটা রেখা আঁট করলাম। এটা হচ্ছে দাম, এটা হচ্ছে পরিমাণ, শূন্যবিন্দু। এটা আমি ধরে নিলাম P1 P2 Q1 Q2, এটা A, এটা B, এটা D, D1 আমরা ধরে নিলাম। আর একটা লিখলাম আমি এরকম, এটা 0, এটা P, এটাও Q, QD, এটা ধরলাম আমি P1, এটা P2 Q1 Q2, এটা A, এটা B, এটা D, এটা D1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি আমরা এই দোনোটাই কিন্তু চাহিদা রেখা, অর্থাৎ দুইটাই চাহিদা রেখা। এই চাহিদা রেখার দুইটার বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম, দুইটা আলাদা আলাদা। একটু খেয়াল করি আমরা। এইটা হচ্ছে লম্ব, কিন্তু আমরা দাম ধরি, এই দামের পরিবর্তন দেখো, এটা চাহিদার পরিবর্তন। আবার এই দামের পরিবর্তন, এই চাহিদার পরিবর্তন। একটু খেয়াল করি আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকতার মধ্যে যে পার্থক্য, আমরা স্থিতিস্থাপক কী এবং অস্থিতিস্থাপক কী একটু খেয়াল করি আমরা। প্রথমে আসি আমি এটা, দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদা পরিবর্তনের হার বেশি হয়, দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয়, তবে একে চাহিদার স্থিতিস্থাপক মানে বলা হবে, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা বলা হবে। অর্থাৎ দাম পরিবর্তন করছে অল্প, আমরা এই যদি এতটুকু ডিস্টেন্স যদি আমরা ধরি, এতটুকুর মান আর এতটুকুর মান কি এক? না, অবশ্যই না। এতটুকু হচ্ছে কম আর এতটুকু হচ্ছে কি এর চাইতে অনেক বেশি। অর্থাৎ দাম পরিবর্তন হচ্ছে অল্প, চাহিদার পরিবর্তন করছে ব্যাপক। এরকম যদি কোনো জায়গাতে আমরা পাই, তবে সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপক। আমরা এটা হলো তাহলে কি চাহিদার স্থিতিস্থাপক। অর্থাৎ দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদা পরিবর্তনের হার বেশি হয়, তবে একে চাহিদার স্থিতিস্থাপক বলা হয়, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। স্থিতিস্থাপক চাহিদা, সরি, স্থিতিস্থাপক চাহিদা। আর যদি দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার কম হয়, অর্থাৎ দাম পরিবর্তন করছে দেখো ব্যাপক, চাহিদার পরিবর্তন করছে অল্প একটু, তাহলে এটাকে বলা হবে অস্থিতিস্থাপক, অর্থাৎ অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ এইখানে দাম পরিবর্তন কম করছে, চাহিদার পরিবর্তন ব্যাপক পরিবর্তন হয়েছে, তাহলে এটাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হবে। আর যদি দাম অনেক পরিবর্তন করছে কিন্তু চাহিদার পরিবর্তন অল্প করছে, সেটাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। এই জন্য এটাকে একের বেশি স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ এটাকে আমরা যদি আমরা সাংকেতিকভাবে একটা চিহ্ন দ্বারা লিখতে চাই, তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে শূন্য থেকে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বেশি, তার থেকে ইনফিনিটি বেশি। আর এখানে যদি আমরা লিখি, তাহলে সেক্ষেত্রে শূন্য থেকে ইলাস্টিসিটি বেশি, একের চেয়ে কম, এটা হলো ইনফিনিটি, একের চেয়ে কম, সরি, শূন্য থেকে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বেশি থাকবে কিন্তু একের চেয়ে কম থাকবে। আর সরি বন্ধ হচ্ছে মনে হচ্ছে, এটা থাকবে একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি, অর্থাৎ
স্থিতিস্থাপক চাহিদা থাকবে একের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম, এটা। আর এটা থাকবে শূন্যর চেয়ে ইলাস্টিসিটিটা বেশি থাকবে কিন্তু একের চেয়ে কম থাকবে। এরকম করে যদি আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে ব্যবহার করি তাহলে আমরা এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হয়তো দেখা গেছে আমার তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতা কত প্রকার ও কী কী। তারপরে আরেকটা জিনিস শিখলাম, স্থিতিস্থাপকতা হচ্ছে 3 প্রকার। তারপরে আবার স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকের যে আমরা একটা চিত্রের মাধ্যমে যে আমরা একটা ধারণা এটাও আমরা নিয়ে নিলাম। তো আগামী ক্লাসে আমরা শিখবো এই চ্যাপ্টারের যাটা আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই জিনিসটা তোমরা একটু প্রিভিউ করে রেখো, আগে থাকতে একটু দেখে রেখো। আমরা আগামী ক্লাসে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়াবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।